আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। প্রিয় দর্শক নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। একটা প্রশ্ন যদি এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে করা হয় যে দেশের শাসক হিসেবে আপনারা কাদের চাইছেন, আপনারা কাকে বা কাদের চাইছেন, সেটা ব্যক্তি হিসেবেও হতে পারে বা একটা দল কিংবা সংস্থা হিসেবেও হতে পারে। তো এই প্রশ্নটা যদি করা হয়, আমি জানি এর উত্তরে অনেকগুলো নাম আসবে। তার কারণ মানুষের যার যার যেরকম পছন্দ সেই পছন্দের অনুযায়ী নামগুলো আসবে। যেমন কেউ কেউ অবশ্যই বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, কারণ তিনি গত জুলাই আগস্টে যে দেশ জুড়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই ভয়ঙ্কর পরিস্থিতিটাকে সেই পরিপ্রেক্ষিতে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন, শূন্য হয়ে গেল শাসকের জায়গাটা, সেই সময়ে সেই পরিপ্রেক্ষিতে তিনি দেশের শাসনভার গ্রহণ করেছেন। এবং অনেকেই যেমন বলেন যে তিনি শাসনভার গ্রহণ করবার পর দেশের তো উন্নতি হয়নি পরিস্থিতির, বরং দেশের আরও অবনতি হয়েছে। এটা যেমন বেশ কিছু মানুষ বলবেন, তেমনি আবার কিছু মানুষ এমনও আছেন যারা বলবেন না না, ডক্টর ইউনূস তিনি সবথেকে সেরা মানুষ এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, অর্থাৎ তার পক্ষেও ভোট থাকবে, তার নামও অনেকে করবেন। ডক্টর ইউনূস ছাড়া আর একজনের নাম করবেন কে, তারপরে হয়তো পরে আগে যে কোনোভাবেই হোক, আমি আগে পরে নিয়ে বলছি না, মোটামুটি নামগুলো বলে যাচ্ছি। যেমন কেউ কেউ বলবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নাম। অবশ্যই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একমাত্র সেই হাসিনা আমলের অন্তত সরকারে রয়েছেন থাকা ব্যক্তি, এখনও অবধি যিনি রয়েছেন তার জায়গায় তিনি শাহাবুদ্দিন চুপ্পু। আমি একটু মানে কেন তার পক্ষে মানুষ, আমি নিজে ব্যক্তিগতভাবে চুপ্পু সম্পর্কে আমার কিন্তু খুব ভালো একটা ধারণাটা এই জন্যেই, চারদিক থেকে নানা রকম চিমটি কাটা হয়েছে তাকে। তার ঘরের পাশে, তিনি দেশের রাষ্ট্রপতি, অথচ ঘরের পাশে স্লোগান উঠছে চুপ্পু নিপাত যাক, চুপ্পু বিদায় হও ইত্যাদি সব আসছে। তা সত্ত্বেও কিন্তু চুপ্পু অসাধারণভাবে তার মাথা ঠান্ডা রেখে তিনি জানেন যে উপদেষ্টাদের মধ্যে অনেকেই তারা চুপ্পুর বিরুদ্ধে তারা কিন্তু কাজ করছে, এবং বাইরে তারা চুপ্পুকে কিভাবে গদি থেকে টেনে নামানো যায়, মানে আমি বিশেষভাবে বলছি ওই উপদেষ্টা সমন্বয়ক যারা উপদেষ্টা হয়েছে এবং সমন্বয়ক নেতাদের, ওই হাসনাত আবদুল্লাহ ইত্যাদিদের কথা, তারা বাইরে সমানে চিৎকার করে যাচ্ছে যে শেখ হাসিনা এই চুপ্পুকে, রাষ্ট্রপতিকে তার পদ থেকে হটিয়ে দাও, সংবিধান ধ্বংস করে দাও, সব কিছু করে দাও। তাকে স্লোগান শুনতে হচ্ছে, অথচ আবার তাদের সঙ্গেই তাকে আবার মিটিং করতে হচ্ছে। অর্থাৎ চুপ্পু নিতান্ত মাথা ঠান্ডা করে তিনি পরিস্থিতিটাকে এর মধ্যে তিনি রয়েছেন। সুতরাং চুপ্পুর নামও একটা শ্রেণী অবশ্যই করবেন। তো আমরা জানি যে চুপ্পুর তিনি, তাহলে দুটো নাম পেলাম, ইউনূস পেলাম, চুপ্পু পেলাম। এছাড়া যেমন ধরুন এখন সবথেকে বড় দল হিসেবে দেশের মধ্যে যারা আছে, আমি আওয়ামী লীগ তো দেশের বাইরে তাদের কথা বলছি না, দেশের মধ্যে যারা আছে সেই দলের প্রধান হিসেবে খালেদা জিয়া, তার শরীর খারাপ, হয়তো তিনি এই মুহূর্তে তিনি ক্ষমতায় বসার জায়গাতে নেই, কিন্তু খালেদা জিয়া না হলে তার ছেলে তারেক রহমান আছেন, তিনি বিএনপি দলের নেতা। সুতরাং বিএনপিরও একটা বড়সড় তাদের ফ্যান ফলোয়িং আছে, ফ্যান বেস আছে। সুতরাং বিএনপির তারেক রহমানের নাম আসতেই পারে। এছাড়া তারা আসতে পারে যেমন ধরুন জামাত, তারা এই সরকারের অন্যতম, বলবো না সবথেকে বড় চালিকা শক্তি। অর্থাৎ যদি কেউ বলে যে ইউনূস কার কথায় চলছেন, এই প্রশ্ন করলে সবার আগে নামটা আসবে জামাতের কথায় চলছেন। তো জামাতের নেতা আসতে পারেন। আবার জামাতের নেতা তিনি রেহমানী সাহেব, তিনি নিজে যেমন থাকতে পারেন, আবার তিনি অন্য কাউকেও দিতে পারেন। আবার জামাত নিজে না থেকে জামাতের পক্ষ থেকে আরও আরেকজনের নাম আসতে পারে, সেই নামটা হচ্ছে মাহফুজ আলম।
যাকে স্বয়ং আমাদের প্রধান উপদেষ্টা তিনি সেই ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে গত সেপ্টেম্বরে সেখানে তিনি বলেছেন এই হচ্ছে মাহফুজ আলমকে দেখিয়ে মাস্টার মাইন্ড অফ দিস রেভলিউশন। তা সেই যদি বলা হয় যে উপদেষ্টা সমন্বয়ক রেভলিউশনারিদের পক্ষ থেকে কারোর নাম আসবে, তাহলে জামাতের নাম আসতে পারে, আবার জামাতের বকলমে আসতে পারে মাহফুজ আলমের নাম। মাহফুজ আলমের নাম সেটা আসতে পারে, এবং মাহফুজ আলমের প্লাস পয়েন্ট হচ্ছে অসম্ভব ভারত বিরোধী এবং অসম্ভব তার জঙ্গি রেকর্ড। তার মতো জঙ্গি রেকর্ড এই সব বর্তমান যে উপদেষ্টারা রয়েছেন অন্তর্বর্তী সরকারে, তাতে তার মতো রেকর্ড কারণ নেই, জঙ্গির রেকর্ড কারণ নেই। এই নামগুলো আসতে পারে। এছাড়া অবশ্যই আসতে পারে আওয়ামী লীগের নাম। আওয়ামী লীগের মধ্যে কার নাম আসবে? সেখানে নিশ্চয়ই একটা দেশের বড় অংশের মানুষ, আমরা অন্তত ইউটিউব চালাতে গিয়ে আমরা দেখছি যে দেশের একটা বড় অংশের মানুষ তারা কিন্তু চাইছে শেখ হাসিনা ফিরে আসুন। আমার এখানে বারবার সবাই স্লোগান দেয় শেখ হাসিনার সরকার বারবার দরকার। শেখ হাসিনার প্লাস মাইনাস অনেক পয়েন্ট আছে, মাইনাস পয়েন্টগুলো আগে বলি। মাইনাস পয়েন্টে বলা হচ্ছে শেখ হাসিনা হচ্ছে ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্ট কথাটা তিনি যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন তার বিরুদ্ধে কেউ ওঠেনি। তার চলে যাওয়ার পরে সবাই এখন ফ্যাসিস্ট করছে। বাংলাদেশে বর্তমানে ফ্যাসিস্ট কথাটা খুব জনপ্রিয় হয়েছে, কথায় কথায় ফ্যাসিস্ট। আমি জানি না, হয়তো এদের অনেকেই হয়তো বাড়ির মধ্যেও বলতে পারে তুমি এরকম ফ্যাসিস্টের মতো কাজ করো না। বাড়ির কর্তা সে যদি নিজের মতে নিজের পথে কাজ করার কথা বলে, হয়তো বাড়ির মধ্যে বলছে ফ্যাসিজম চালাচ্ছে, ফ্যাসিস্ট হয়ে গেছে বাড়ির লোক। তো ফ্যাসিস্টকে এই জায়গায় নিয়ে এসছে। ফ্যাসিস্টের মূল দেখুন, ফ্যাসিস্ট বলা হয় মুসোলিনিকে, ফ্যাসিস্ট কিন্তু হিটলারকে বলা হয় না, যদিও সবার ধারণাগুলো উল্টো পাল্টা। তার একটা কারণ আছে, সব থেকে একটা নয়, অনেক কারণ আছে। তার মধ্যে সবথেকে বড় কারণ হচ্ছে ফ্যাসিস্টরা হচ্ছে দেশ থেকে কমিউনিজমের নামপত্তন উঠিয়ে দেওয়ার জন্য যারা ব্যস্ত, অর্থাৎ ফ্যাসিস্টরা সবথেকে বড় শত্রু মনে করে কমিউনিস্টদের। ঠিক আছে, হিটলার কিন্তু ফ্যাসিস্ট নন, হিটলার নাজি, কিন্তু মুসোলিনি তিনি ফ্যাসিস্ট। তো এই ফ্যাসিস্ট কথাটা এখন বাংলাদেশে খুব চলছে। হাসিনাকেও বলা হচ্ছে ফ্যাসিস্ট। এটা যতদিন ক্ষমতায় ছিলেন কেউ বলতো না, ক্ষমতায় চলে যাওয়ার পর থেকে বলছে সবাই। কারণটা রাজনৈতিক। ফ্যাসিস্ট আমাদের ইন্দিরা গান্ধীকেও বলা হয়েছে ফ্যাসিস্ট। আবার সিপিএম তারা আবার খুব করে এখানে কমিউনিস্টরা ইন্দিরা গান্ধীকে ভারতের তারা বলতো উনি আধা ফ্যাসিস্ট। এরা আবার আধা ফ্যাসিস্ট, কোয়ার্টার ফ্যাসিস্ট ইত্যাদি নানা রকম ভাগ আছে। তো যাই হোক, তো সরকার ক্ষমতায় থাকলে এখন নরেন্দ্র মোদীকে কমিউনিস্টরা বলে ফ্যাসিস্ট। কারণ নরেন্দ্র মোদী সত্যিকারেই কমিউনিজমকে প্রায় তুলে দিয়েছেন ভারতবর্ষ থেকে। একমাত্র ওই কেরলে একটুখানি টিম করে জ্বলছে, আর কোনো জায়গায় নেই। একসময় যে বাংলায় ছিল কমিউনিস্টরা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারের বাবা, তারা এখন বিড়াল নয়, এখন ইঁদুর হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। ভারতের কোথাও নেই। আর ওই ছত্তিশগড়ে যারা মাওবাদ নিয়ে কাজকর্ম করে তাদেরকে আর বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে 2-4টে লোক মারছে, কিন্তু নিজেরা মরছে তার থেকে বেশি। তো যাই হোক, হাসিনার কথায় ফিরে আসি। হাসিনার ফ্যাসিস্ট বলে দুর্নাম। হাসিনাকে বলেছে লক্ষ লক্ষ কোটি অরব টাকা ডলার তিনি বিদেশে পাঠিয়েছেন। এসবগুলো কিছুই প্রমাণিত নয়, সুতরাং ওগুলো কথা ছেড়ে দিন। হাসিনাকে আবার যারা অনেকেই বিশ্বাস করে তারা শুধু বলে কি জানেন, আমার যে ফেসবুক, আমার যে ইউটিউব চ্যানেল, এর মধ্যে অন্তত প্রত্যেক দিন যেদিনই অন্তত 100-র উপরে থাকবে, তারা বলবে শেখ হাসিনার সরকার বারবার দরকার। তার হাসিনার একটা নাম আছে, রেখে দিলাম তাহলে হাসিনার নামটাও। এইবার আসি, আর কার নাম আসতে পারে? আর একটা নাম আসতে পারে অবশ্যই। এখন তার নামটা খুব শোনা যাচ্ছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান। তিনি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, তার কথাও এখন খুব উঠছে। তো এইবার আমরা নামগুলো পেলাম, আরও 2-4টে নাম থাকতে পারে, ছোটোখাটো নাম 2-4টে থাকতে পারে। কিন্তু এইবার আমরা দেখি, আচ্ছা যদি এইবার ভোট নেওয়া হয়, একটা গণভোট নেওয়া হয়, গণভোটের মাধ্যমে ঠিক হবে যে সবথেকে প্রিয় ব্যক্তি হবে সেই হবে দেশের শাসক।
ধরা যাক এরকম যদি একটা পরিস্থিতি আসে, তাহলে সেখানটায় কীভাবে নাম আসবে? সেখানে কি ইউনূসের নাম আসবে? আমার তো মনে হচ্ছে না। তার কারণটা হচ্ছে ইউনূসের পক্ষেও যেমন, ইউনূসের বিপক্ষে তার থেকে অনেক বেশি বাংলাদেশের বর্তমান অবস্থায় নিয়ে আসার জন্য সবথেকে বড় দায় হচ্ছে যে মানুষটি, তার নাম হচ্ছে ইউনূস। ইনি শান্তিতে নোবেল পেয়েছিলেন, কিন্তু এখন অশান্তির জন্য নোবেল কেন? নোবেলের থেকেও বড় কোনো পুরস্কার যদিও নেই, যদি থাকতো তাহলে সেটাই তিনি পাওয়ার যোগ্য হতেন। আরও একটা পালক যুক্ত হতো তার টুপিতে। তো এই হচ্ছেন ইউনূস। আর এই ইউনূস তিনি শান্তির নোবেল জয়ী, তিনি নিজে প্র্যাকটিসিং ইসলামী নন, অর্থাৎ তিনি ইসলাম ধর্মের কোনো নিয়মকানুন মানেন না। তিনি তার চেহারা, তার জীবনযাত্রার মধ্যে ইসলাম কোথাও নেই, কিন্তু ক্ষমতায় বসার জন্য তিনি আবার ইসলামী যারা উগ্রপন্থী, মৌলবাদী, সন্ত্রাসী, তাদের সাথে হাত মিলিয়ে তিনি চলছেন। সুতরাং এটা তার বিরুদ্ধে একটা বিরাট অপরাধ। আমার মনে হয় না এর জন্যে ইউনূসকে কেউ বড় ভোট দেবে। আর একই অবস্থা আমাদের শাহাবুদ্দিন চুপ্পু দ্বিতীয় স্থানে হয়তো থাকতে পারেন, দ্বিতীয় জায়গাতে, কিন্তু তিনি প্রথম জায়গাতে তিনি আসবেন না। যে নামগুলো পেয়েছি, কারণ কি সেইগুলো ব্যাখ্যা করতে করতে যাই এবার। তার কারণ হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি ঠান্ডা মাথায় পরিস্থিতি তিনি সামলে যাচ্ছেন, এটা যেমন ঠিক, তেমনি তিনি রাষ্ট্রপতি হিসাবে তার যে ক্ষমতা, তো অনেক কিছু কিন্তু আছে, এই পরিস্থিতিতেও আছে, তিনি সেটি কেন করছেন না, এটা নিয়ে একটা জিনিস তার মধ্যে আসতে পারে। দ্বিতীয় কথা, আর তার বিরুদ্ধে সবথেকে যেটা বড় অভিযোগ যাবে, সেটা হচ্ছে এত ঠান্ডা মাথার লোককে দিয়ে দেশ এখন চালানো যাবে না। এখন একটা স্পিরিটেড লোক, তেজি লোক চাই, যিনি একই সাথে তেজি আবার একই সাথে ঠান্ডা। আমরা তৃতীয় নাম বলেছিলাম জামাত, ওদের প্রসঙ্গে আমি নাম এসেছিল মাহফুজ আলমের নাম। মাহফুজ আলম দেখা যাচ্ছে তিনি এখানে যেটা ইসলামী মৌলবাদীদের চোখের মণি, ভারত বিরোধী মানসিকতা যাদের, তাদের চোখের মণি, কিন্তু তার মধ্যে যে ব্যাপারটা হচ্ছে একটু টেকনিকটা এবং ট্যাক্টফুল হতে হয়। রাজনেতা হতে গেলে ট্যাক্টফুল হতে হয়, সেইটা তিনি আদৌ এখনও যে তার মধ্যে আজ সেইভাবে তৈরি হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। যেমন ধরুন এই যে মাহফুজ আলম মাঝখানে কয়েক মাস আগে, মাস দুই এক বোধহয় আগে, তিনি একটা ম্যাপ বার করে ফেললেন একটা বাংলাদেশের, এবং একটা একটা ইসলামী দেশ করবেন, হ্যাঁ, সেই একটা ম্যাপ তিনি বানিয়ে ফেললেন। তার মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম টাসাম সবাইকে দিয়ে করলেন, যুক্ত করে ফেললেন বাংলাদেশের সাথে, করে একটা ইসলামী দেশের পরিকল্পনা নিয়ে এলেন। কিন্তু দেখা গেল সেটা নিয়ে আমাদের দেশে তো কি হয়েছে না হয়েছে সে কথা যাচ্ছি না, বাংলাদেশের মধ্যেই তার বিরুদ্ধে এত প্রতিবাদ এসে গেল যে 1-2 ঘন্টার মধ্যেই তিনি সেই পোস্ট তুলে ফেললেন। তিনি খুব পাকা ইসলামী, এটা বোঝা যাচ্ছে, পাকা মৌলবাদী সেটাও বোঝা যাচ্ছে, কিন্তু পাকা রাজনীতিবিদ আদৌ নয়, এখনও ভীষণ রকমের কাঁচা। ইনি এই গতকাল না পরশু তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেখানে বলছেন বিপ্লবীদের সাথে, যারা বিপ্লব করেছে তাদের সাথে বিপ্লব বিরোধীদের যুদ্ধ শুরু হয়ে গেছে। অথচ তার সরকার বলছে দেশ তখন অনেক ঠান্ডা হয়ে গেছে। এখানে আমাদের ইউনূস সাহেব বলছেন আমার সময় যে সময় নিয়েছে তার থেকে দেশ এখন অনেক শান্ত, দেশের মানুষ এখন অনেক ভালো আছে। বিবিসি বাংলায় তিনি নিজে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, এমনকি সাক্ষাৎকার যিনি নিচ্ছিলেন তিনি যে সমস্ত কথা বলেছেন তার কথাকে দাবি দিয়ে তিনি বলেছেন না না ওসব লোকের পারসেপশান, দেশ ভালো আছে, এইসব তিনি করেছেন। সুতরাং মাহফুজ আলম এখনও মাথা একটু পাকা হোক, তারপরে চিন্তা করা যাবে তার কথা। আসি খালেদা জিয়ার শরীর খারাপ, সুতরাং খালেদা জিয়া হতে পারবেন না, তিনি দেশ চালাবার মতো তার মধ্যে সেই মোবিলিটি কিংবা তার মধ্যে এখন যে সেই তেজটা সেটা ঠিক পাওয়া যাবে না। তাহলে কাকে নিয়ে আসা যায়? বিএনপি দল আবার হচ্ছে জিয়াউর রহমান সাহেবের দল, খালেদা জিয়ার দল। সুতরাং ওই দলের কেউ যদি প্রধানের না থাকে তাহলে সে দলকে লোকে কেন সমর্থন করবে না? তাহলে স্বাভাবিকভাবে উঠে আসে তার ছেলে তারেক রহমানের নাম। ছোট ছেলে মারা গেছে আগেই, বাকি আছে তারেক রহমানের নাম আসতে পারে। তারেক রহমানকে নিয়ে ভারতের অনেকটা
কিছু প্রশ্ন আছে, সে থাক, ভারতের প্রশ্ন থাকতে পারে, মিটমাট করে নিতে পারে। একটু বাচ্চা ছেলে ছিলেন তখন, ভুল টুল করে ফেলেছেন, 10 ট্রাক অস্ত্র পাঠিয়ে দিয়েছিলেন, সেসব করেছেন। কিংবা ওই গ্রেনেড হামলায় তিনি অভিযুক্ত ছিলেন, শেখ হাসিনাকে মারার চেষ্টা করেছিলেন। আরে বাবা, রাজনীতিবিদ হতে গেলে নিজে মারতে হয় নাকি? নিজে মারার দরকার হয় না, অন্যকে দিয়ে মার দিতে হয়। কিন্তু তিনি, তার নামটা জড়িয়ে গিয়েছে, কিছু প্রমাণ পাওয়াও গিয়েছে, সেগুলো আমরা জানি, এখানে আলোচনার বিষয় নয়। সুতরাং তারেক রহমানের নাম, তারেক রহমানের কিন্তু একটা খুব বড় প্রতিদ্বন্দ্বী। সবথেকে বেশি ভোট কারা পেতে পারে, তাদের মধ্যে তারেক রহমান আছে। আসি খালেদা জিয়ার কথায়, আগেই বলেছি, খালেদা জিয়া, তার বিরুদ্ধে এত অভিযোগ যে এই মুহূর্তে দেশে ফিরিয়ে নিয়ে এলে, অনেকেই হয়তো প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে নিয়ে এলে, এমনিতেও তিনি দেশে থাকতেই পারেন, আসতেই পারেন, যেতেই পারেন, যাবেনও, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তাকে মেনে নিতে গেলে অনেকের মনটা কিন্তু এখনও কিন্তু করবে। এটা আমি বুঝতে পারি, কারণ অনেকেই শেখ হাসিনার ব্যাপারে তাকে সমর্থন করে বক্তব্য রাখছেন, বক্তব্য রাখতে গিয়ে শেষের দিকে আবার খিঁচ তুলে দিচ্ছেন তার স্বৈরতন্ত্র। ফ্যাসিস্ট না হলেও তিনি যে নিজের মতে চলেন, তার বিরুদ্ধে আরও বড় অভিযোগ হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি এই যে মৌলবাদকে প্রশ্রয় দিয়ে অনেক কাজ করেছেন। তিনি কওমি জননী হয়েছেন। ওই এইসব হিজবুতি যারা আছে, এরা তাকে তো জননী করে ফেলেছিল, কওমি জননী। তিনি দেদার মাদ্রাসা, দেদার মসজিদ তৈরি করেছেন। এই নিয়েও কিন্তু এখন মানুষ তার বিরুদ্ধে বলছেন। আশা করব ভবিষ্যতে ক্ষমতায় এসে তিনি আর এগুলো করবেন না, সেটাও বুঝতে পারছি। যা শিক্ষা খেলেন, মানুষ ঠেকে শেখে না, আর দেখে শেখে। উনি ঠেকেও শিখছেন, দেখেও শিখছেন। তাহলেও এই মুহূর্তে খালেদা জিয়ার সম্পর্কে, এই শেখ হাসিনা সম্পর্কে ভোট দিতে গেলে মানুষ অনেকটা ভাবনা চিন্তা করবে, এটা নিশ্চিত। বাকি থাকছে কে? বাকি থাকছে একজন। এই একজনকে, একজন হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বড় বক্তব্য হচ্ছে ওই 5ই আগস্টের ঘটনার পরিপ্রেক্ষিতে, যে তিনি দেশের সেনাপ্রধান, দেশের প্রধানমন্ত্রীকে রক্ষার দায়িত্ব তার, অথচ তিনি প্রধানমন্ত্রীকে ছেড়ে দিয়ে দিলেন উন্মুক্ত জনতার সামনে। তিনি তার পক্ষে দাঁড়ালেন না, বললেন আমার সৈন্য গুলি ছুড়বে না। এটা তার পক্ষে বিপক্ষে একটা বড় একটা অভিযোগ। কিন্তু একটা জিনিস ভাবুন, ঠিকই এই অভিযোগটা ঠিক, কিন্তু এখন জানা যাচ্ছে এই অভিযোগে যে তিনি যে সেদিন মানবিক হয়ে উঠেছিলেন, গুলি চালাননি, সেনারা বন্ধ করে রেখেছিল রাইফেল, এর পক্ষে বড় কারণ হচ্ছে বিশ্বের চাপ, আমেরিকার বাইডেন প্রশাসনের চাপ, ডিপ স্টেটের চাপ। এখন আবার জানা যাচ্ছে এর সঙ্গে আরও একটা চাপ ছিল, সে চাপটা হচ্ছে ভলকার তুর্ক, যিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার। তিনি নিজে 2-3 দিন আগেই বলেছেন, কয়েকদিন আগেই, যে বাংলাদেশের সেনাপ্রধানকে তিনি ফোন করে জানিয়েছিলেন সেনা যদি অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার বিরুদ্ধে, তাহলে বাংলাদেশ থেকে যে সেনারা শান্তিরক্ষী মিশনে গেছে রাষ্ট্রসংঘে, তাদেরকে ফেরত পাঠানো হবে। এটা যে কত বড় চাপ, সেটা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সেনার ভেতরের অবস্থাটা যারা বোঝেন, তারা এটা কিন্তু খুব ভালো বোঝেন। সুতরাং এই যে চাপটা তাদের ছিল বলেই তিনি হয়তো সেদিন ব্যবস্থা নিতে পারেননি। কিন্তু এটা হচ্ছে তার একটা অপরাধ। এই অপরাধ যেমন কম, কিন্তু একটু কমে গেল বোধহয়। এই চাপের কাছে মাথা তিনি নত করেছেন, ফলে নিজে অন্তত ষড়যন্ত্রের অংশীদার হয়ে যে সেদিন চুপ করেছিলেন, সেটা অন্তত এখন আর বলা যাবে না। দ্বিতীয় কথা তার পক্ষে যায় যে তিনি সেদিন তার সেনা ব্যবস্থা নেয়নি ঠিকই, কিন্তু তিনি তো ভারতের সেনাপ্রধানের সাথে কথা বলে তাকে সেফলি, নিরাপদে দেশ থেকে তুলে তিনি নিয়ে গেছেন, তাকে পাঠিয়ে দিয়েছেন তো ভারতে। এটাও তো ঠিক। সুতরাং ওটা যদি কাটাকাটিও করেনি কিংবা না করলেও, তার অপরাধটা কিন্তু অনেকটাই কমে গেল এখানে। এরপরে তার বিরুদ্ধে অপরাধ কি? তিনি বলেছেন যে আমি এই দেশের মানুষের জানমালের দায়িত্ব নিলাম 5 তারিখ বিকালে, শেখ হাসিনা চলে যাওয়ার পর। আপনারা আমার ওপর বিশ্বাস করতে পারেন। এটা বলার পর তারপরে তিনি গত 7 মাস তিনি ঘুমিয়ে পড়লেন। তার সেনা কিছুই করেনি।
সেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি ভয়ঙ্কর রকমের খারাপ হয়ে গিয়েছিল। এখন এই যে খারাপ হয়ে গেল, এর দায়ও তো তার উপরেও আসে, কারণ তিনি বলেছিলেন আমি দায়িত্ব নিলাম বলেও তিনি কেন দায়িত্ব নিলেন না, দায়িত্ব কেন পুরোটা তুলে দিয়ে দিলেন মোহাম্মদ ইউনূসের কাছে? এটা তার কিছুটা খারাপ নম্বর। আবার এই নম্বরটা ভালো হওয়া ইদানিং শুরু হয়ে গেছে। যে নম্বরগুলো খারাপ হয়েছিল সেই নম্বরগুলো এখন ভালো হয়ে যাচ্ছে। তিনি বোধহয় 27 তারিখে তিনি একটা ভাষণ দিয়ে দিলেন। সেই ভাষণে তিনি গিয়ে সেখানে বলেন, 27শে ফেব্রুয়ারি তিনি সেখানে বলে দিয়ে দিলেন, সাবধান করে দিয়ে দিলেন, দেশ যা হচ্ছে তাতে দেশে হানাহানি, মারামারি, কাটাকাটি, নিজেদের মধ্যে যা হচ্ছে সেগুলো বন্ধ না করলে এই দেশ কিন্তু আবার তার স্বাধীনতা, সার্বভৌমত্ব সেগুলো শেষ হয়ে যাবে। এই যে কথাটা তিনি বললেন, এটা কিন্তু সহজ কথা নয়। একেবারে স্রোতের বিরুদ্ধে গিয়ে, সরকারের বিরুদ্ধে গিয়ে যেটা বললেন সেটা বড় কথা। এবং লক্ষ্য করে দেখুন, ওই কথাটা বলার পর থেকে কিন্তু দেশের হাওয়াটা যেন পাল্টে গেছে। বাংলাদেশের মানুষ যারা হতাশ হয়ে গিয়েছিল বাঁচার ব্যাপারে, শান্তির ব্যাপারে, আইন শৃঙ্খলার ব্যাপারে, তারা যেন নতুন আলো দেখতে শুরু করেছে। এই নতুন আলো দেখাটা আরও বেড়ে গেল কবে? যেদিন তিনি আফ্রিকা থেকে ফিরলেন, অর্থাৎ গত 7 তারিখে, 7ই মার্চ আফ্রিকা থেকে ফিরলেন শাহজালাল বিমানবন্দরে নয়, তিনি ফিরলেন কারণ তিনি বুঝে গিয়েছিলেন, জেনে গিয়েছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তিনি এসে নামলেন তেজগাঁও বিমানবন্দরে। বাংলাদেশের অনেক ইউটিউবার, তারপরে মিডিয়া, তারা এটা মানতে চায়নি, কিন্তু এটা যে পরিষ্কার, এটা যে সত্যি, তারা না মানলেন কিংবা না মানলেন তাতে কিছু যায় আসে না। এটাই এখন সত্যি, সেটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে। এবং তিনি নামলেন, বিফোর টাইমে নামলেন, এবং হিজবুত তাহরীরের সেদিনের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে ছত্রভঙ্গ করে দিলেন। তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিলেন, সেই ষড়যন্ত্রের যারা কুশীলব, পাকিস্তানের সাথে মিলেমিশে যারা করেছিলেন, তাদেরকে তিনি এখন ধরে নিয়ে বন্দি করে দিয়েছেন। আমার কাছে যা খবর ইতিমধ্যে এসছে সেটা হচ্ছে 12 জন অফিসার, তার মধ্যে বড় সেনাকর্তা, তার মধ্যে লেফটেন্যান্ট জেনারেলরাও আছেন, তারা বন্দি, নজরবন্দি, কেউ গৃহবন্দী। এবং বিখ্যাত যিনি পাকিস্তানের কোলের ছেলে, এখন পাকিস্তানের ব্লু আইড বয়, সেই ফয়জুর রহমান, তিনিও গেছেন। এবং আব্দুল করিম ভূঁইয়া, প্রাক্তন সেনাপ্রধান, তাকেও পর্যন্ত নজরবন্দি করা হয়েছে। এছাড়া 39 জন আরও সেনাকর্তাও কিন্তু লিস্টের মধ্যে রয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুয়েতে একজন আছেন, একজন মেজর জেনারেল, তিনি সেখানে দূতাবাসে কূটনৈতিক কাজে রয়েছেন, সেখানে তাকেও নিয়ে আসা হবে। তিনি হচ্ছেন একজন বড় এর মধ্যে এই ষড়যন্ত্রকারী, তাকেও ধরা হবে। সুতরাং সব দিক দিয়ে, এবং এখন মানুষ মনে করছে যে খুব শিগগিরই চলে যাবে ইউনূস, এবং খুব শিগগিরই একটা বিকল্প সরকার তৈরি হবে। এখন প্রশ্ন, এই বিকল্প সরকার কিভাবে তৈরি হবে? অনেক রকম কথা উঠছে বাজারে। কেউ বলছেন যে এই সরকার তৈরি হবে কারণ এখানে নিয়ে আসা হবে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে। এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে, জাতীয় সরকার হতে পারে, অথবা এখানে এমার্জেন্সি একটা সরকার হয়ে যেতে পারে, দায়িত্ব নিয়ে নিতে পারেন স্বয়ং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কি চাইছো, বোধহয় সব থেকে বেশি মানুষ ভোট দেবেন এই ব্যাপারটা নিয়ে, যে আমরা চাই রাষ্ট্রপতি জেনারেল ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান, তিনি ক্ষমতা গ্রহণ করুন। তিনি ক্ষমতা গ্রহণ করে দেশ চালান, এবং অল্প সময়ের মধ্যে, যত শীঘ্র সম্ভব এই বছরের মধ্যেই তিনি ভোট করুন, নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচন হোক ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন, এবং সেই নির্বাচনে সবাই থাকবে। জামাত থাকবে কিন্তু বলতে পারছি না, কারণ জামাত কিন্তু নিষিদ্ধ দল রয়েছে। তো এখন এই যে ব্যাপারটা, সুতরাং সবাই চান এই মুহূর্তে নির্বাচনের ভোট হলে, সবাই যদি গণভোট হয়, সেখানে মানুষ বলবে জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতা নিন, আমরা পাকিস্তানে যেতে চাই না, পূর্ব পাকিস্তান হতে চাই না, আমরা বাংলাদেশ থাকতে চাই, আমাদের 71 নিয়ে, আমাদের শেখ মুজিবুর নিয়ে, আমাদের স্মৃতি ঐতিহ্য, এইগুলো নিয়ে আমরা বাঁচতে চাই। আর তাড়াতাড়ি ভোটের ব্যবস্থা করুন,
সেই ভোটে শেখ হাসিনা জিতে আসবেন, এটাও পরিষ্কার স্পষ্ট, সেটাও বলে দিলাম। সুতরাং এইভাবে একটা নতুন বাংলাদেশ তৈরি হোক। এখনকার মতো এখানেই থামছি। ভালো থাকবেন, ধন্যবাদ।